প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা অর্থাৎ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা পরীক্ষার প্রস্তুতিমূলক কিছু অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমরা অর্থের সময় মূল্য ও অন্যান্য আরো অধ্যায় নিয়ে আলোচনা করব। আমার আগে পরিচিতিটা তোমরা জেনে নাও। আমি অমল কৃষ্ণ হালদার, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, স্ক্যাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়। আজকের বিষয় হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং, অধ্যায় প্রথম, তৃতীয় ও চতুর্থ অধ্যায়। আজকে আমরা প্রথম অধ্যায়ের একটি সৃজনশীল, তৃতীয় অধ্যায়ের একটি সৃজনশীল এবং চতুর্থ অধ্যায়ের আরেকটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমরা যে অধ্যায়গুলি নিয়ে আলোচনা করতেছি তার পূর্ব কিছু পূর্ব জ্ঞান যাচাই করব এবং যে সূত্রগুলি রয়েছে সেই সূত্রগুলি আমরা শিখব। যে সূত্র প্রয়োগ করে আমরা অর্থাৎ বিষয়গুলির সমাধান করব। তাহলে আজকের পাঠ হলো অর্থের সময় মূল্য, আদর্শ বিচ্যুতি। আমরা জানি যে ইনি অর্থাৎ নবাব শায়েস্তা খাঁ। তার শাসন আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। কিন্তু বর্তমানে আমরা 1 টাকায় 8 মণ চাল পাবো না, কারণ সময়ের সাথে সাথে অর্থের মূল্য বৃদ্ধি পেয়েছে। অর্থের সময় মূল্য কি? অর্থের সময় মূল্য সময়ের সাথে অর্থ মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। এরপরে আসি আমরা অর্থের মূল্যের পরিবর্তন হয় কেন? সুদের হারের কারণে অর্থের মূল্যের পরিবর্তন হয়। অর্থাৎ আমরা জানি যে সেই প্রাচীন যুগে গ্রাম্য মহাজনের কাছ থেকে এই সুদের হার আসে। এরপর আস্তে আস্তে সময়ের পরিবর্তনের সাথে সাথে এটি এখন ব্যবসায়িক পর্যায়ে চলে আসছে। এরপরে আসি আমরা অর্থের সময় মূল্য নির্ণয়ের সূত্রটি। এখন এই সূত্রগুলি তোমরা একটু দেখে নাও যে বছরে একবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি ধরনের সূত্র প্রয়োগ করা হয়, একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি সূত্র প্রয়োগ করা হয়। যেমন এফবি সমান সমান ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য, পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য, আই ইন্টারেস্ট সুদের হার, এন মানে নাম্বার অফ ইয়ার্স মানে বছরের সংখ্যা, এম মানে মাল্টিপল সাইকেল একাধিকবার চক্রবৃদ্ধির সংখ্যা। এই হচ্ছে আমাদের অর্থাৎ বছরে একবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে এবং একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে যে সুদ ধার্য করা হয় এবং বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করা হয়। এরপর আমরা চলে আসব একটি বাড়ির কাজে। এই বাড়ির কাজটি হচ্ছে প্রথম অধ্যায়ের। জনাব সারা একজন ক্ষুদ্র বিনিয়োগকারী। তিনি 10 লক্ষ টাকা পুঁজি নিয়ে শেয়ার ব্যবসা শুরু করেন। তিনি সব অর্থ নিয়ে এক কোম্পানির শেয়ার ক্রয় করেন, কিন্তু হঠাৎ শেয়ারের দর পতন হলে মাহিমের লাভের পরিবর্তে মূলধন হ্রাস পেল। এমত অবস্থায় তিনি কি করবেন? রপ্তানি থেকে আমদানি বেশি হলে কোন ধরনের ঘাটতি দেখা যায়? অর্থাৎ রপ্তানি থেকে যদি আমদানি বেশি হয় তাহলে কোন ধরনের ঘাটতি দেখা যায়? অর্থাৎ অর্থের ঘাটতি দেখা যায়। ব্যবসার মূল চালিকা শক্তি কি, ব্যাখ্যা করো। অর্থাৎ ব্যবসায়ের মূল চালিকা শক্তি হলো মূলধন। মূলধন ছাড়া কখনো কোনো ব্যবসা বাণিজ্য করা সম্ভব নয়। অর্থাৎ একটি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রথম প্রয়োজন হচ্ছে মূলধন। এই মূলধন বিভিন্ন উৎস থেকে অর্থাৎ অর্থায়নের মাধ্যমে এই মূলধন সংগ্রহ করা হয়। মাহিমের বিনিয়োগের অর্থায়নের কোন নীতি লঙ্ঘিত হয়েছে, ব্যাখ্যা করো। অর্থাৎ অর্থায়ন নীতি লঙ্ঘিত হয়েছে। মাহিমের একাধিক প্রকল্পে বিনিয়োগ পরামর্শ কতটা যৌক্তিক বলে তুমি মনে করো, বিশ্লেষণ। অর্থাৎ মাহিম একটি প্রকল্পে কিন্তু বিনিয়োগ করেনি, সে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছে। এই যুক্তিটি তার যুক্তিযুক্ত, কারণ একটি ব্যবসায় যদি বিনিয়োগ করা হয়, যদি সেক্ষেত্রে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় তাহলে কিন্তু
সব ধরনের অর্থাৎ ব্যবসায় টিকে থাকতে পারে না। যে কারণে একাধিক প্রকল্পে বিনিয়োগ করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সব প্রকল্পই তো ক্ষতিগ্রস্ত হয় না। এরপরে আমরা চলে আসবো ২ নাম্বার কাজ। যেমন ২ নাম্বার বাড়ির কাজে আমাদের কি আছে? জনাব মুক্তা তার সঞ্চিত ৳১০,০০,০০০ 10% আর সুদে ১০ বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চাইল। কিন্তু তার বন্ধু তাকে ব্যাংকে জমা না রেখে জমি ক্রয়ের পরামর্শ দিলেন, যেখানে ৮ বছরে জমির মূল্য দ্বিগুণ হবে ও উক্ত বছর আরও অতিরিক্ত ৳২,০০,০০০ আয়ের নিশ্চয়তা আছে। বিষয়টি নিয়ে জনাব প্রদীপ সিদ্ধান্তহীনতায় ভুগছেন। সরল সুদের সূত্রটি লিখতে বলছে। অর্থাৎ আমরা জানি সরল সুদের সূত্রটি কি? আহ, যেমন এফবি সমান সমান পিবি ব্র্যাকেট আই যোগ ১ মানে ১ যোগ আই পাওয়ার হচ্ছে হলো এন। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা করো। ভবিষ্যৎ মূল্যের নির্ণয়ের সূত্রটি তোমরা সবাই পারবে। জনাব মুক্তা পদ্মা ব্যাংকে অর্থ জমা রাখলে মেয়াদ শেষে কত টাকা পাবে? বিনিয়োগের ক্ষেত্রে জনাব প্রদীপ কোন প্রকল্পে বেছে নেবে? তোমার মতামত দাও। এখানে একটা মিসিং আসছে, যেমন এখানে মুক্তা হবে, প্রদীপ হবে না, একটা হবে মুক্তা। তাহলে অর্থাৎ প্রথম জনাব মুক্তা পদ্মা ব্যাংকে অর্থ জমা রাখলে মেয়াদ শেষে কত টাকা পাবে? তাই পদ্মা ব্যাংকে সে জমা রেখেছিল ১০,০০,০০০ এবং সুদ সহ সে ৮ বছর ১০ বছর পরে কত টাকা পাবে। তাহলে প্রথমে ওই সূত্র প্রয়োগের মাধ্যমে তোমরাই সমাধানটি করবে। এবার বলছে বিনিয়োগের ক্ষেত্রে জনাব মুক্তা কোন প্রকল্পটি বেছে নিবে? তোমার মতামত দাও। এতে কি করতে হবে? অর্থাৎ ওই দ্বিগুণ হারে, অর্থাৎ বলছে ওখানে ৮ বছরে ওই টাকার দ্বিগুণ আসবে, অর্থাৎ ১০,০০,০০০ বিনিময়ে ২০,০০,০০০ আসবে এবং এই ২০,০০,০০০ সাথে আরো ২,০০,০০০ যোগ হবে। এটা হলো আসবে যদি সে জমি ক্রয় করে। এর পরবর্তীতে আসবে যে ওই ব্যাংকে, অর্থাৎ যদি সে তার সঞ্চিত পদ্মা ব্যাংকে জমা রাখে, তাহলে তো আমরা অর্থাৎ আহ গ নাম্বার থেকে পেয়ে গেলাম সে কত টাকা পাবে। এরপর তোমরা ওইটা থেকে ওটা বিয়োগ করবে। বিয়োগ করার পর দেখবে যে আসলে জমি ক্রয় করলে বেশি লাভবান হবে না পদ্মা ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভবান হবে। এটা থেকে তোমরা মতামত দিবে। এরপরে আমরা ৩য় নাম্বার বাড়ির কাজে আসব। ৩য় নাম্বার বাড়ির কাজটা হচ্ছে যে মিসেস উর্মি একজন বিনিয়োগকারী। তিনি ব্যবসায় প্রতিষ্ঠানে পরিকল্পনা প্রণয়নে সময়ে ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহ বিচার বিশ্লেষণ করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। আবার পণ্যের বাজার সম্পর্কে বিচার বিশ্লেষণ করে এবং একাধিক পণ্য বাজারে ছাড়ে। এতে তিনি সাফল্য লাভ করেন। আলম সাহাবের তিস্তা প্রকল্পে ৫ বছরে অর্জিত মুনাফার হার ছিল হলো ১২%, ১৪%, ৮%, ৬% এবং ৭%। কোন আয় সবচেয়ে বেশি ঝুঁকিবহুল? দায় পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়? এটা আমরা জানি আর্থিক ঝুঁকি। প্রকল্পটির আদর্শ বিস্তৃতি নির্ণয় করতে হবে। অর্থাৎ এই প্রকল্পের প্রথমে আদর্শ বিস্তৃতি নির্ণয় করতে হবে। এবার মিসেস উর্মি গৃহীত পদক্ষেপগুলো ঝুঁকি মোকাবেলায় কি যথেষ্ট? তোমার মতামত দাও। অর্থাৎ তিনি যে পদক্ষেপগুলি নিতেন সেই পদক্ষেপগুলি কি আসলে ঝুঁকি ঝুঁকি মোকাবেলায় যথেষ্ট? যেহেতু বলছে যে উনি একজন বিনিয়োগকারী, তিনি ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন সবসময় ভবিষ্যতে প্রণয়নে সবসময় ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহ বিচার বিশ্লেষণ করে। অর্থাৎ ভবিষ্যতের সম্ভাবনাগুলি যদি আমরা বিচার বিশ্লেষণ না করতে পারি, তাহলে কিন্তু আমরা ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবো না। তাই মিসেস উর্মি কিন্তু সেই ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়েই কিন্তু বর্তমানে কাজ করতেন, যে আগামীতে কি হবে, আগামীতে চাহিদা বাড়বে কিনা, আয় বৃদ্ধি পাবে কিনা, কিভাবে আরো আয় বৃদ্ধি করা যায়, এই বিষয়গুলি নিয়ে অর্থাৎ মিসেস উর্মির গৃহীত পদক্ষেপগুলি তোমরা ব্যাখ্যা করবে। অর্থাৎ এই যে ৩টি সৃজনশীল ৩টি অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করেছি, এই সৃজনশীলগুলি খুবই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এগুলি আহ বাড়িতে বসে এই কাজগুলি করে আমার ইনবক্সে পাঠিয়ে দেবে।
যেহেতু ডিসেম্বরের 15 তারিখ পরীক্ষা, সেহেতু অবশ্যই এই গুরুত্বপূর্ণ পরীক্ষার মানে সৃজনশীল বিষয়গুলি নিয়ে তোমরা বাড়ির কাজ করে আমার ইনবক্সে জমা দেবে। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।